আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অফিসে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আলোচিত শরণার্থী নেতা মুহিবুল্লাহ নিহত। পরবর্তী নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, মন্তব্য সিইসির। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির জেগে ওঠায় ভয় পাচ্ছে ক্ষমতাসীনরা, বললেন মির্জা ফখরুল। মাধ্যমিক শিক্ষায় নিয়োগ, বদলি থেকে শুরু করে বিভিন্ন কাজে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, অবৈধ সুবিধা নিচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারা, টিআইবির প্রতিবেদন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকাণ্ড হয়। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার জানিয়েছেন, বুধবার রাত 8:30টার দিকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ এফডিএমএন ক্যাম্প 1 ইস্টের ব্লক D8-এ নিজ অফিসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে গুলিবিদ্ধ হলে দ্রুত কুতুপালং MSF হসপিটালে নিলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। লাশ দ্রুত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। 2019 সালের 14 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে আলোচনায় এসেছিলেন মুহিবুল্লাহ। পরে একই বছরের 25 আগস্ট রোহিঙ্গা সমাবেশ করে শরণার্থীদের একক নেতা হিসেবে নিজের অবস্থান আরও পোক্ত করেন তিনি। সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কমিশন সভা শেষে বুধবার সিইসি সাংবাদিকদের এমনটা বলেন। এদিকে 11 নভেম্বর তারিখ চূড়ান্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে বুধবার কমিশনের 86তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ ব্যাপারে ইসির মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। সাধারণত কমিশনের কাছে মতামত চাওয়া হয় না। তবে তিনি জানান, সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করা উচিত। ঐক্যমতের ভিত্তিটা রাষ্ট্রপতি করতে পারেন বলেও পরামর্শ দিয়েছেন তিনি। রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত। আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। এরপর কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের ভোট হবে 11 নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 17 অক্টোবর 2021। বাছাইয়ের তারিখ 20 অক্টোবর 2021। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 21, 22, 23 অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে 24, 25 অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 26 অক্টোবর। প্রতীক বরাদ্দ 27 অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ 11 নভেম্বর। এছাড়া তফসিল অনুযায়ী সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন এবং 10টি পৌরসভা নির্বাচনের ভোট হবে 2 নভেম্বর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জিতবে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার রাজনীতি গণমানুষ, গরিব দুঃখী ও মেহনতি মানুষের জন্য। বুধবার শাহবাগ জাতীয় জাদুঘর হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। বিএনপির আন্দোলনের গল্প এখন আবার হাঁকডাক। মির্জা ফখরুল সাহেব হাঁক ডাক দিচ্ছেন, উনি হাঁক ডাক দিচ্ছেন দূরে টেমস নদীর পার থেকে ডাক আসছে, কিন্তু টেমস নদীর জোয়ারে তো বাংলাদেশে আন্দোলন হবে। শেখ হাসিনার সততার জন্য, উন্নয়নের জন্য, অর্জনের জন্য, দেশের মানুষের অপরিসীম আস্থার কারণে ইনশাল্লাহ
আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বদলে গেছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে, কারণ পাকিস্তানের চেয়ে আমরা এখন অনেক এগিয়ে গেছি। ভারতে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে টেলিভিশনের পর্দায়, রাজনীতির মাঠে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে। আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির জেগে ওঠায় ভয় পাচ্ছে সরকার, তাই বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলথ সেলের উদ্বোধন করা হয়। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই সরকারের, তাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনিয়ম ও দুর্নীতি বেড়েই চলছে। করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন বিরোধী নেতারা। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তারা। এই আওয়ামী লীগ, এই দুঃশাসন, এই লুটপাটের রাজনীতিকে চিরতরে দেশ থেকে তাড়াতে হবে করোনার পাশাপাশি। যেমনি করোনা তাড়াবো ইনশাল্লাহ, তেমনি এই আওয়ামী সরকারকেও তাড়াতে হবে। তেমনি করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করব। প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সময় থাকতে আওয়ামী লীগকে পদত্যাগ করতে বলেন মির্জা ফখরুল। সংবিধানকে লঙ্ঘন করে জনগণের ভোটের অধিকার বন্ধ করে দিয়ে আগের রাত্রে ভোট নিয়ে গিয়ে চুরি করে আপনারা যে অপরাধ করছেন, সেখান থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণ যেন তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করুন, অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। পরে করোনায় আক্রান্তদের পরিবারের মাঝে অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা উপকরণ উপহার হিসেবে দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এবার পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গতকাল সন্ধ্যায় 7:30টায় বৈঠক শুরু হয়। পেশাজীবী বিভিন্ন সংগঠনের 50-এরও বেশি সদস্য এতে অংশ নেন। ভবিষ্যৎ করণীয় ঠিক করতে এর আগে দলের কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সাথে আলাদা বৈঠক করে বিএনপি। ওই বৈঠকের পর নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠায় দেশে আন্দোলন গড়ে তুলতে পেশাজীবীদের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে পেশাজীবীদের সাথে বৈঠক করা হয়। বুধবারের বৈঠকে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করা হয়। স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, বদলি থেকে এমপিও ভুক্তির জন্য মাধ্যমিকে 3.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় বলে টিআইবির গবেষণায় বেরিয়ে এসেছে। এসব দুর্নীতি অনিয়ম বন্ধের দায়িত্বে থাকা পরিচালনা কমিটি আর স্থানীয় রাজনৈতিক নেতারা এই অবৈধ সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছে টিআইবি। দুর্নীতির এই দুষ্ট চক্র থেকে বের হয়ে আসতে করণীয় নির্ধারণে কিছু সুপারিশও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। টিআইবির গবেষক তাসলিমা আক্তার উপস্থাপিত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের যোগদান, সহকারী গ্রন্থাগারিক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা, পাঠদান অনুমোদন, স্বীকৃতি নবায়ন থেকে শিক্ষক বদলিতে ঘুষ দিতে হয় 3.5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। এছাড়া প্রতিবেদনে শিক্ষানীতি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা সহ অনিয়ম, সীমাবদ্ধতা ও ভালোমন্দ নানা চিত্র উঠে আসে। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রেই অনিয়ম দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। যেমন আমরা যেটা বলছি যে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি নিশ্চিত করতে পারলে দুর্নীতি তো বন্ধ হবে, কিন্তু নিশ্চিত করা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে যারা যারা এটা নিশ্চিত করবে তারাই কিন্তু দুর্নীতি ফলে লাভবান। এটার মধ্যে একটা ভিশাস সার্কেল অবশ্যই আছে, একটা দুষ্ট চক্র, কিন্তু সেটাকে তো তার মানে এই না যে আমরা এগুলো
হাল ছেড়ে দিয়ে বসে থাকবে, সেটা কিন্তু নয়। মাধ্যমিকের এই অবস্থার উত্তরণে বেশ কিছু সুপারিশও করা হয় প্রতিবেদনে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। করোনা চিকিৎসার পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে ডাক্তার ও নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে চিকিৎসার ক্ষেত্রে নির্ভরতার ও স্বস্তির জায়গায় পরিণত করতে হবে। গতকাল বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় একথা বলেন রাষ্ট্রপতি। বিএসএমএমইউকে চিকিৎসা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। করোনা মোকাবেলায় বিএসএমএমইউ এর ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টদের। অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর সিইও সিরাজুল ইসলাম রানা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গত ২৩ সেপ্টেম্বর টঙ্গীর পশ্চিম থানায় অর্থ ও প্রতারণার জন্য ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন ভুক্তভোগী। সেই মামলার সূত্র ধরে বুধবার ভোরে তেজগাঁও নাবিস্কো এলাকা থেকে গ্রেফতার করা হয় সিইও সিরাজুল ইসলাম রানা সহ ৩ জনকে। গতকাল সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, ধামাকা শপিং অনলাইনে ৭৫০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে কোম্পানির অ্যাকাউন্টে ১ লাখ টাকারও কম রয়েছে। এর মধ্যে সেলারদের ২০০ কোটি এবং ক্রেতাদের ১৫০ কোটি টাকা বকেয়া আছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় এ ব্যাপারেও সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানানো হয় র্যাবের সংবাদ সম্মেলনে। পেমেন্ট গেটওয়েতে দীর্ঘ সময় টাকা আটকে থাকায় মন্থর হয়ে গেছে দেশের ই-কমার্স ব্যবসা। গ্রাহকদের নিরাপত্তা দিতে এ ব্যবস্থা করা হলেও গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর ধীর গতি এখন গ্রাহকদেরই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস ঘুরেও পণ্য তো দূরের কথা, মূল টাকাই ফেরত পাচ্ছেন না অধিকাংশরা। ই কমার্স ব্যবসায় গ্রাহকদের শত শত কোটি টাকা অন্যায়ভাবে আটকে রেখে প্রতিষ্ঠানগুলো যেন পুঁজি খাটাতে না পারে, তাই সম্প্রতি এসক্রো ব্যবস্থা চালু করে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী গ্রাহক পেমেন্ট করলে সেই টাকা প্রথমে জমা হবে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে। গ্রাহক পণ্য পেয়ে গেটওয়েকে নিশ্চিত করার পর নির্দিষ্ট সার্ভিস চার্জ কেটে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে তাদের টাকা বুঝিয়ে দেবে গেটওয়ে। পদ্ধতিটি বেশ চমৎকার হলেও অর্ডার অনেক বেশি হওয়ায় গেটওয়েগুলোতেই এখন আটকে গেছে গ্রাহকদের টাকা। ই কমার্স প্রতিষ্ঠান কিউকমে অর্ডার করা গ্রাহকদেরই প্রায় ৪০০ কোটি টাকা আটকে আছে গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টারের কাছে। জুনের 18 তারিখ থেকে এই পর্যন্ত যত টাকা আছে 400 কোটি প্লাস টাকা টোটালটা ফস্টারের কাছে আছে। এই ফস্টারটা কিন্তু টাকাটা হোল্ড করে রাখছে। আমরা ডেলিভারি রিপোর্ট দেব, ডেলিভারির আইডি অনুযায়ী ও আমার টাকাটা রিলিজ করার কথা, বাট সামহাও ওরা এই 4 মাসে কোনো রিপোর্ট করে না, আমাদের সাথে কমিউনিকেশনও ঠিক মতো করছে না। লিস্ট নেওয়ার পরে 1.5 মাসে 1 মাস প্লাস সময়ও তারা 10,000 লিস্ট কমপ্লিট করতে পারে নাই। তারা বলতেছে কল দিতেছে, যদি 1000 কল দেয় প্রতিদিন তাহলে 10 দিনে শেষ হওয়ার কথা, বাট তারা করছে না। বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে জানা যায়, দীর্ঘদিন ধরে লেনদেন করলেও ফস্টারের বাংলাদেশ ব্যাংকের কোনো লাইসেন্সই নেই, তাই প্রতিষ্ঠানটিকে নজরদারিতে আনা যাচ্ছে না। ফস্টার লাইসেন্সের জন্য আবেদন করলেও তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকায় লাইসেন্স দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে তাদের তো অনুমতি পায়নি, তারা আগে থেকে অনুমতি নেওয়ার ব্যাপার ছিল এবং তারা যে সমস্ত ক্রাইটেরিয়াতে অনুমতি নিতে হয় তারা ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি পায়নি বলেই তো এই সমস্যা। এই কারণে তো আমরা ডাইরেক্ট তাদেরকে লুক আফটার করতে পারছি না। তারা যেহেতু এই জাতীয় অনুমতি নেয়নি, তো বৈধতার প্রশ্ন অবৈধতার প্রশ্ন থেকে যাচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে লিখিত বক্তব্যে ফস্টার জানায়, কিছু কিছু গ্রাহকের বিভ্রান্তিকর তথ্য দেয়ায় যাচাই বাছাইয়ে বেশি সময় লাগছে। 2016 সালে বাংলাদেশ ব্যাংকে লাইসেন্সের আবেদন করার কথাও জানান তারা। এদিকে মালিক বিদেশে থাকা ফস্টার গেটওয়ের স্বচ্ছতা নিয়ে শঙ্কায় গ্রাহকরা। পাশাপাশি কোটি কোটি টাকা মাসের পর মাস আটকে রাখার পরও পণ্য দিতে ব্যর্থ হলে ই কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কেন কোনো ক্ষতিপূরণ দেবে না, এমন প্রশ্নও উঠে এসেছে। 2 থেকে 3 মাস পর্যন্ত আমরা তাদের কাছে আমাদের টাকাটা আটকা, তারা তো কোনোভাবে এটার বেনিফিশিয়ারি পাচ্ছে। আমাদের যখন ব্যাক করাতে হইতেছে তখন আমরা কেন শুধুমাত্র আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটাই ফেরত পাবো? আমাদের টাকাটার আসলে নিরাপত্তা কে নিবে? গেটওয়ে যদি আজকে টাকা নিয়ে চলে যায় এবং বাংলাদেশ ব্যাংকও যদি বলে না ওদেরকে আমরা মনিটর করতে পারি নাই, তাহলে আমাদের টাকাটা কোথায় যাবে? এরকম একটা নীতিমালা করা উচিত যাতে দুই পক্ষই আর কি এখানে সমন্বয় করে আর কি কোনো কাজ করতে পারে, যাতে আমরাও আমাদের টাকাটা বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী পাই এবং তারাও যাতে ওই জায়গাটা দায়বদ্ধ থাকে যে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের রুলস ফলো করে আমাকে দিতে হবে। গেটওয়ে পেমেন্ট ব্যবস্থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে একে সরকারের পূর্ণ নজরদারিতে আনার দাবি গ্রাহকদের। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা।
করোনা ভাইরাসে বুধবার গেল ৪ মাসের মধ্যে সর্বনিম্ন ১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ২৭,৪৮৭ জন মারা গেছেন ভাইরাসটিতে। নতুন করে শনাক্ত হয়েছে ১,১৭৮। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৫৫,০৫১ জন। বুধবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। একদিনে সুস্থ হয়েছেন ১,০৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৫,১৪,৯০৩ জন। মৃত্যুর হার ১.৭৭%, শনাক্ত ৪.১২ এবং সুস্থতার হার ৯৭.৪২%। ঢাকা বিভাগে ১২, চট্টগ্রামে মারা গেছেন ৩ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৪ আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩ জন। এর মধ্যে পুরুষ ১০ আর নারী ৭ জন। তবে করোনায় বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহে গেল একদিনে কেউ মারা যাননি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা উদ্ধার করা হয়েছে ৪ জনের লাশ। নিখোঁজ অনেকেই। পুলিশ জানায়, বুধবার দুপুর ১:২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই নৌকাডুবি ঘটে। স্থানীয়রা জানান, বগলাউড়ি ঘাট থেকে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি। উদ্ধার কাজ চালায় স্থানীয়রা। উদ্ধার করা হয় ৪ জনের মরদেহ। হারিয়ে যাওয়া দেশি মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে উত্তরাঞ্চলে। ইউনিয়ন পর্যায়ে নানা প্রজাতির এসব মাছ উৎপাদনের প্রযুক্তি সম্প্রসারণ করেছে মৎস্য অধিদপ্তর। বিপন্ন মাছ বাজারে ফিরিয়ে এনে লাভবান হচ্ছেন চাষিরাও। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। মাছে ভাতে বাঙালি প্রবাদের সুদিন ফিরছে। আবার পুকুরে মাছের ব্যাপক চাষের কারণে রূপালী বিপ্লব ঘটেছে উত্তরে। ২০২০-২১ অর্থবছরে রংপুর বিভাগের ৫৮ উপজেলায় ছোট বড় ৫২৬টি পুকুর ও জলাশয়ে উন্নত জাতের পাবদা, গুলশা, ট্যাংরা, শিং, মাগুর, কই, গলদা চাষ করা হচ্ছে। সঠিক পরিচর্যায় মাত্র ৪ মাসেই ৩ গুণ লাভ করছেন চাষি। গত বছর থেকে এই ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তি সেবা মৎস্য সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা ২-৪ দিনের ট্রেনিং পাই। আমি গলদা এবং কাপ মিশ্র চাষ শুরু করি। অফিসিয়াল ব্যয় হলো ৪০,০০০, নিজস্ব ব্যয় ৩০,০০০-এর মতো। আমি মাছ বেচতে পারবো প্রায় ১,৮০,০০০ টাকার মতো। ২৫০ টাকা গড় বাজার দরে ১৩৩০ কেজি মাছের দাম হবে প্রায় ৩,৩৬,০০০-এর মতো। সেই ক্ষেত্রে আমার খরচ বাদ দিয়ে টাকা ১,৬৮,০০০ টাকা লাভ হবে। প্রশিক্ষণ শেষে উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণের প্রযুক্তির উৎকর্ষে ইউনিয়ন পর্যায়ে মাছ চাষে আগ্রহ যেমন বাড়ছে, তেমনি সফল উদ্যোক্তাও হয়েছেন অনেকে। আগে তো এত লাভ হইতো না, এখন অনেকগুলো লাভ করতেছে, আমরা দেখতেছি। পাশাপাশি আগামীতে আমরাও করার চেষ্টা করতেছি। আমরা যেন জাল টানি, মাছ দেখে আরো উৎসাহিত, আরো ১০ জন আসুক, তারাও দেখে যেন উৎসাহিত হয়। ট্রেন্ড ভাবে যদি মৎস্য চাষ করে তাহলে সবাই উপকৃত হবে এবং ভবিষ্যতে তারা মৎস্য চাষটাকে একটা পেশা হিসেবেও নিতে পারে। বিলুপ্ত, বিপন্ন, দুর্লভ প্রজাতির মাছ কৃত্রিম প্রজননের মাধ্যমে বাজারে ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন জাত আমরা উদ্ভাবন করতেছি এবং এই দেশি মাছগুলোর বাজারে চাহিদা অনেক বেশি, দাম বেশি। এতে অল্প সময়ের মধ্যে এই মাছটা চাষিরা করতে পারতেছে এবং এটা বাজারে তারা অনেক লাভ করতে পারতেছে। চাষিরা কিন্তু খুব খুশি হচ্ছে। এর ফলে চাষিদের আমার আয় বেড়ে যাচ্ছে। দেশি মাছের উৎপাদন বাড়াতে প্রকল্পের ৩,২৯৬ মাছ চাষিকে উপকরণ সহায়তা দেওয়া হয়েছে ৩,৪,০০,০০০ টাকার। কার্প, গলদা, মাগুর, শিং চাষে টাকা ডলার সবই আসে। এমন কল্পনা বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি জনপ্রিয়তা পেয়েছে উত্তরে। আর এই আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুঁজে পেয়েছেন চাষিরা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, বদরগঞ্জ, রংপুর। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অফিসে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আলোচিত শরণার্থী নেতা মুহিবুল্লাহ নিহত। পরবর্তী নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, মন্তব্য সিইসির। দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির জেগে ওঠায় ভয় পাচ্ছে ক্ষমতাসীনরা, বললেন মির্জা ফখরুল। মাধ্যমিক শিক্ষায় নিয়োগ, বদলি থেকে শুরু করে বিভিন্ন কাজে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। অবৈধ সুবিধা নিচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারা, টিআইবির প্রতিবেদন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।